রাতের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এলটিএস পরীক্ষায় ভুল নম্বর দেওয়ার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, প্রায় ৭৮,০০০ পরীক্ষার্থী পর্যাপ্ত নম্বর পেতে ব্যর্থ হলেও পেয়েছেন ভিসা। যারা ভুল ফলের ভিত্তিতে ব্রিটেনে ঢুকেছেন তাদের বের করে দেওয়ার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। চীন, বাংলাদেশ, ভিয়েতনাম জুড়ে প্রশ্ন ফাঁস ও প্রতারণার অভিযোগও যুক্ত করেছেন নতুন সংকট। জালিয়াতির কারণে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন বাংলাদেশ ও পাকিস্তান থেকে নতুন ছাত্র ভর্তি স্থগিত করেছে। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের ১ বছর পরেও দেশে ফেরা নিয়ে দোটানায় রয়েছেন নাগরিকরা। দেশে ফিরেও কাজ নেই, ঘরবাড়িও নেই। দীর্ঘ যুদ্ধের ক্ষত এখনও জীবন্ত। আর জার্মানিতে থাকা সিরীয়রা এখনও ভাবছেন, ফেরার মতো নিরাপদ কি নতুন সিরিয়া? থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত বিরোধ ঘিরে আবার উত্তেজনা দেখা দিয়েছে। পাল্টাপাল্টি হামলার অভিযোগ করছে দুদেশ। স্থানীয় সময় সোমবার কম্বোডিয়ার গোলাবর্ষণে থাই সেনা নিহতের দাবি করে দেশটিতে বিমান হামলা চালিয়েছে রয়্যাল থাই আর্মি। এর মধ্যে সীমান্ত থেকে প্রায় ৭০% বেসামরিক লোককে সরিয়ে নিয়েছে দেশটি। থাইল্যান্ডের হামলায় ৪ জনের প্রাণহানির দাবি করেছে নমপেন। দুপক্ষের মধ্যে চলমান উত্তেজনা ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনিশ্চয়তায় ফেলছে বলছেন বিশ্লেষকরা। সংঘাতে উত্তপ্ত এশিয়ার দুই দেশ থাইল্যান্ড, কম্বোডিয়া মঙ্গলবার সকালে নতুন করে হামলায় এক থাই সেনা নিহত হয়েছেন। পাল্টা আঘাতে কম্বোডিয়ার 2 বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। দুদেশের মধ্যকার চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এবার শুনবেন বিস্তারিত। বিশ্বের অন্যতম জনপ্রিয় ইংরেজি দক্ষতা পরীক্ষা IELTS। প্রতি বছর প্রায় ৩৬ লাখ মানুষ এই পরীক্ষা দেয়। এবার এই পরীক্ষা নিয়ে সামনে এলো বড় ধরনের কেলেঙ্কারি। ভুল মার্কিং, জালিয়াতি আর প্রশ্ন ফাঁস সব মিলিয়ে ঝুঁকিতে পড়েছে যুক্তরাজ্যের ভিসা ব্যবস্থাপনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানায়, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্রিটিশ কাউন্সিল পরিচালিত পরীক্ষার প্রায় ৮০,০০০ ফল ভুল এসেছে। প্রযুক্তিগত ত্রুটির ফলে লিসেনিং ও রিডিং অংশের ভুল মূল্যায়নের কারণে বহু পরীক্ষার্থী অতিরিক্ত নম্বর পেয়েছেন। মাত্র কয়েক সপ্তাহ আগে এই সমস্যা ধরা পড়ে, আর সেই দীর্ঘ ব্যবধানে অনেকে ভিসা পেয়ে বৈধভাবে ব্রিটেনে প্রবেশ করেছেন। ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ টিউশন ফি দাতা বিদেশি শিক্ষার্থীদের ইংরেজি দুর্বলতা উপেক্ষার অভিযোগ পুরনো। কিছু প্রভাষক বলছেন ৭০% বিদেশি ছাত্র বা কর্মী পর্যাপ্ত ইংরেজি জানেন না। ন্যাশনাল হেলথ সার্ভিস বা NHS এর পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ। কিছু সেবাকর্মীর দুর্বল ভাষা জ্ঞান রোগীর নিরাপত্তাকে সরাসরি হুমকিতে ফেলছে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এদিকে বাংলাদেশ, চীন ও ভিয়েতনামে IELTS প্রশ্ন ফাঁসের প্রমাণ মিলেছে। ভিয়েতনামে ব্রিটিশ কাউন্সিল হঠাৎ পরীক্ষার ব্যাকআপ সংস্করণ চালু করেছে, যা প্রশ্নপত্র ফাঁসের সম্ভাবনা নিয়ে জল্পনা উস্কে দিয়েছে। এই অবস্থায় কিছু ব্রিটিশ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে, যা অভিবাসন ব্যবস্থার অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগের প্রতিফলন। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্রিটেনে কনজারভেটিভ পার্টি দাবি তুলেছে ভুল ফলের ভিত্তিতে যারা ভিসা পেয়েছে তাদের দেশ ছাড়তে হবে। একই সময়ে ব্রিটিশ কাউন্সিল ১৯৭ মিলিয়ন পাউন্ডের ঋণ ও সম্ভাব্য ক্ষতিপূরণের মুখে আরও দুর্বল আর্থিক অবস্থায় রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হয়েছেন ১ বছর আগে। এরপর ক্ষমতা হাতে তুলে নেন বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার। এই ১ বছর পূর্তি উদযাপন করতে দামেস্কের উমাইয়া স্কয়ারে জড়ো হন হাজার হাজার মানুষ। জয়ধ্বনিতে জনসমুদ্রে পরিণত হয় গোটা এলাকা। যুদ্ধকালীন সামরিক পোশাকে ভোরে নামাজ পড়েন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এদিন তিনি এক বক্তব্যে বলেন, বিশ্ব সিরিয়াকে আর করুণার চোখে দেখে না, সম্মান ও গর্বের চোখে দেখে। মাত্র ১ বছরে তারা আলো ফিরিয়ে এনেছেন বলেও দাবি করেন তিনি। কিন্তু উৎসবের আড়ালে যুদ্ধপেরা মানুষের গল্প একেবারেই আলাদা। বিভিন্ন দেশ থেকে ফিরে বাসিন্দারা দেখছেন ঘর নেই, কাজ নেই, জমিও খরায় চৌচির। গেল ১ বছরে সিরিয়ায় ফিরেছেন ১০ লাখের বেশি বাসিন্দা। ধ্বংস হওয়া অবকাঠামো, বেকারত্ব আর সেবা সংকট তাদের জীবনকে আরও কঠিন করে তুলেছে।
এছাড়া জার্মানিতে থাকা সিরীয়দের মনেও দেখা দিয়েছে দোটানা। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন অনেকেই জার্মানিতে জীবন গড়ে নিয়েছেন, সন্তানরা স্কুলে যায়, তাই দেশে ফেরা সহজ হবে না। এছাড়া যারা নাগরিকত্ব পাননি তারাও ভয় পাচ্ছেন হঠাৎ কোনো চিঠি এসে বলবে ফিরে যেতে। গত মাসে জার্মান চ্যান্সেলর ঘোষণাও দিয়েছেন যুদ্ধ শেষ, তাই সিরীয়দের আর আশ্রয়ের কারণ নেই। উদযাপনের দিনে কুর্দি বাস্তুচ্যুতদের জীবনও অনিশ্চয়তায়। আশ্রয় কেন্দ্র থেকে ফিরে সাধারণ মানুষ বলছেন সারা দেশ উদযাপন করছে, কিন্তু তারা কিছুই অনুভব করেন না। ফেরার নিরাপত্তা নেই। তাছাড়া ঘর ছাড়া মানুষ কিভাবে স্বাধীনতা উদযাপন করবে, কিংবা ফেরার মতো নিরাপদ কি নতুন সিরিয়া? থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যকার বহুদিনের সীমান্ত বিরোধ আবারও রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিয়েছে। নতুন করে শুরু হওয়া সংঘর্ষ কেন্দ্র করে পরস্পরের উপর দোষ চাপাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ। কম্বোডিয়ার হামলায় থাই সেনা নিহতের দাবি করে দেশটিতে বিমান হামলা চালিয়েছে রয়্যাল থাই আর্মি। থাইল্যান্ডের এক সামরিক কর্মকর্তার বরাতে সিএনএন জানায়, স্থানীয় সময় সোমবার ভোররাতে সীমান্ত লক্ষ্য করে আগে গোলাবর্ষণ শুরু করে কম্বোডিয়া। অতর্কিত ওই হামলায় হতাহতের ঘটনার জবাব দেয় থাই সেনারা। সংঘাতের জেরে আবারও দুই দেশের সীমান্ত এলাকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছাড়তে শুরু করেছে। থাই কর্তৃপক্ষ বলছে এরই মধ্যে সেখানকার প্রায় 70% বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। তবে থাইল্যান্ডে প্রথমে হামলা চালানোর বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে কম্বোডিয়া। সোমবার স্থানীয় সময় ভোর 5টায় থাইল্যান্ডই প্রথম প্রেয়াহ বিহিয়ার ও অদ্দারমিনচে প্রদেশে হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটি। এ সময় থাইল্যান্ডের 2 দফা হামলার পরও পাল্টা হামলা চালানো হয়নি বলে জানানো হয়। দুদেশের মধ্যে নতুন করে সংঘাতে উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানান তিনি। এর আগে গত জুলাই মাসে দুই দেশের মধ্যে 5 দিনের সীমান্ত যুদ্ধে 48 জন নিহত হন। উত্তেজনা নিরসনে ট্রাম্পের মধ্যস্থতায় একটি প্রাথমিক যুদ্ধবিরতি হয়। নতুন করে এই উত্তেজনা দুদেশের সীমান্ত সংঘাতকে আবারও উস্কে দিতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে। এদিনও পাল্টাপাল্টি হামলা চলে। সংঘাতে নতুন করে কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে নমপেন। গ্রামাঞ্চল হামলার লক্ষ্যবস্তু না বানাতে থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। চলমান বিবাদ শান্তিপূর্ণভাবে সমাধানেরও আহ্বান জানিয়েছেন তিনি। যদিও খোদ কম্বোডিয়ার বিরুদ্ধেই এমন অভিযোগ তুলেছে থাইল্যান্ড। সীমান্ত জুড়ে দেশটি সামরিক উপস্থিতি বাড়াচ্ছে বলেও দাবি করেছে ব্যাংকক। এদিনও নিজেদের সেনা নিহতের খবর জানায় থাইল্যান্ড। মঙ্গলবার কম্বোডিয়ান বাহিনী উপকূলীয় ত্রাত প্রদেশে অবৈধভাবে প্রবেশ করেছে উল্লেখ করে তাদের বিতাড়িত করতে অভিযান পরিচালনার কথা জানায় থাই সামরিক বাহিনী। এদিকে দুদেশের উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মুখপাত্র দুজারিক জানান, উত্তেজনা নিরসনের পাশাপাশি দুই দেশকে শান্তি চুক্তিতে ফিরতে আহ্বান জানিয়েছেন মহাসচিব। থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যকার 817 কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্তের বিভিন্ন অংশ নিয়ে অস্পষ্টতার কারণে শতাব্দীর বেশি সময় ধরে দুই দেশের মধ্যে বিরোধ চলমান। তবে নতুন করে সংঘাতের কারণে গত জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া 5 দিনের যুদ্ধবিরতি ভেঙে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।